শ্রুতিকুঞ্জ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমার নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গৌড়ের কবচ উপন্যাসের প্রথম পর্ব। গৌড় গোপালেরা বড়ই গরিব। গ্রামের মধ্যে তাদের বাড়িখানাই সবচেয়ে বেশি ভাঙাচোরা এবং শ্রীহীন। এক বুক আগাছার মধ্যে তেরা বেঁকা হয়ে কোনো ক্রমে বহুকালের পুরনো বাড়িটা দাঁড়িয়ে আছে। এক সময় গৌড় গোপালদের অবস্থা ভালোই ছিল। জমি জমা ছিল, চাষবাস ছিল, একটু ব্যবসাও ছিল। গৌড়ের ঠাকুরদার আমল থেকে অবস্থা পড়তে পড়তে এখন একেবারে তলানিতে এসে ঠেকেছে। একবেলা নুন ভাত জোটে তো আর একবেলা উপোস থাকতে হয়। চাষের জমি সব দেনার দায়ে বিক্রি হয়ে গেছে। গৌড় গোপালেরা দুই ভাই, নিতাই গোপাল বড়, গৌড় গোপাল ছোট। গৌড়ের বয়স এখন 19-20। লেখাপড়ায় দুই ভাইয়ের কেউই ভালো নয়, তবে নিতাই গোপাল একটু সংস্কৃত জানে, পুজো আচ্ছা করতে পারে। তাই করেই সে কোনো ক্রমে সংসার চালায়। তাদের বাবা নেই, মা আছে। নিতাই গোপালের শ্বশুরবাড়ির লোকেরা একটু পয়সাওয়ালা, তাই তার বউয়ের ভারী দেমাক। সে শ্বশুরবাড়ির লোকদের মানুষ বলে জ্ঞানই করে না। নিতাই গোপাল বউকে ভয় খায়, তাই বেশি উচ্চবাচ্য করে না। বড় ভাইয়ের সংসারে আহাম্মক গৌড় গোপাল আর তার বুড়ো মা বড় অনাদরে থাকে। গৌড় গোপালের লেখাপড়া হয়নি, তেমন কোনো বিশেষ গুণও তার নেই, তবে সে খুব সরল এবং ভালো মানুষ গোছের। মিথ্যে কথা বলে না, কাউকে আঘাত দেয় না। কখনো তার মুখে কেউ কোনো খারাপ কথা বা গালাগালি শোনেনি। অতি কষ্টে অধ্যবসায়ে সে স্কুলের শেষ পরীক্ষাটা পাশ করেছে। এখন তার দজ্জাল বৌদি তাকে দিয়ে বাসন মাজায়, কাপড় কাচায়, উঠোন ঝাঁট দেওয়ায়, আগাছা পরিষ্কার করায়, গোয়ালেরও হরেক কাজ তাকে করতে হয়। এমনকি দুপুরবেলা গরু চড়ানো আজকাল তার কাজ হয়েছে। গৌড়ের এই কষ্ট তার মা আর চোখে দেখতে পারে না। একদিন মা তাকে ডেকে বলল, শোন বাবা, আমি চোখ বুঝলে এদের সংসারে তোর বড় অনাদর হবে। একটু রয়ে বুঝে থাকিস, আর মরার আগে আমি তোকে একটা জিনিস দিয়ে যাব, সেটা সাবধানে রাখিস। গৌড় অবাক হয়ে বলে, কি জিনিস মা? সে আছে, সময় মতো দেখতে পাবি। এই ঘটনার কিছুদিনের মধ্যেই গৌড়ের মা মারা গেল। মরার আগে গৌড়কে কাছে ডেকে চুপি চুপি যে জিনিসটা তার হাতে দিল, সেটা এমন কিছু আহামরি জিনিস নয়, একটা কবচ। গৌড় খুব কান্নাকাটি করল মায়ের জন্য। শ্রাদ্ধের পর নিতাই আর তার বউ গৌড়কে একদিন ডেকে বলল, এভাবে আর কতদিন বসে বসে খাবে? রোজগারের ধান্দায় বেরিয়ে পড়ো। শুনে গৌড়ের ভারী ভয় হলো, কারণ জীবনে সে কখনো গাঁয়ের বাইরে বেরোয়নি। বাইরের জগৎটা কেমন তাও সে জানে না। তবে মুখে কিছু বলল না সে, শুধু বলল, আচ্ছা। নিজের ভাঙা ঘরখানায় বসে একদিন দুপুরে ভাগ্যের পাকচক্রের কথা ভাবতে ভাবতে মায়ের দেওয়া কবচটার কথা মনে পড়ল তার। কুলুঙ্গিতে লক্ষ্মীর পটের পিছনে লুকিয়ে রাখা কবচটা বের করে ভালোভাবে দেখল সে। সাধারণ তামায় তৈরি, সোনা হলেও না হয় বেচে 2 পয়সা আয় হতো। কবচটার গুণই বাকি, যদি গুণই থাকতো তাহলে সংসারে এত অভাব আর অশান্তি বা কেন? গৌড় গোপাল কবচটা হাতের মুঠোয় নিয়ে বসে আকাশ পাতাল ভাবতে লাগলো। মরার সময় তার মা বিকারের ঘোরে ভুল বকছিল। গৌড় গোপাল তখন সংসারে তার শেষ স্নেহের আশ্রয় মায়ের মৃত্যুনীল মুখখানার দিকে চেয়ে হাঁ করে বসে থাকত। কথাগুলো তার কানে সেধলেও মগজে ভালো করে ঢুকত না। তার মনে পড়ল, মা বিকারের ঘোরে বলেছিল, কবচটা কিন্তু খুব সাবধান, কখনো হারাসনি বাবা, ওর মধ্যে কিন্তু দানও আছে।
দানো, খুব সাবধান। এই দানো কে বা কি তা গৌরগোপাল জানে না, তবে কবচটা সে আবার সাবধানে কুলুঙ্গিতে পটের আড়ালে রেখে দিল। সংসারে তার যতই অনাদর হোক, মা যতদিন বেঁচে ছিল ততদিন দুবেলা ভরপেট খাওয়া জুটত, কিন্তু মা মরে ইস্তক সেটাই আর জুটছে না। বৌদি খেতে দেয় বটে, তবে একবারের বেশি দুবার ভাত সাধে না। ভালো পদ যদি কোনো দিন কিছু রান্না হয় তবে তা গৌরগোপালের চোখের আড়ালে রাখে। এ সবই গৌর টের পায়, কিন্তু ভয়ে কিছু বলে না, বলে হবেই বাকি। বরং বেশি ট্যান্ডাই ম্যান্ডাই করতে গেলে দাদা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। এই বাড়ি থেকে বেরোতেই গৌরের যত ভয়। বাইরের দুনিয়াটাকে তো সে একেবারেই চেনে না, এমন বিদ্যেও নেই যে নিজে কিছু রোজগার করে খাবে। গৌর তাই আধপেট খেয়েও আজকাল দাদার সংসারে দ্বিগুণ খাটুনি দেয়। গরু চড়ানো, বাগান পরিষ্কার, মাটি কোপানো, জল তোলা তো ছিলই, সেই সঙ্গে আরও অনেক কাজ করে দেয় সে। কাঠ কাটে, পুকুরের পানা তোলে, দাদার ছেলে মেয়েকে পড়ায়। সারাদিন এক মুহূর্ত বিশ্রাম নেয় না। হাসি হাসি মুখ করে সারাক্ষণ দাদা বৌদিকে খুশি করতে চেষ্টা করে, যাতে বাড়ি থেকে এরা তাকে তাড়িয়ে না দেয়। কিন্তু বিপদ হলো। হঠাৎ একদিন বৌদি তার দুই ষণ্ডা মতো বজ্জাত ভাইকে এ বাড়িতে থাকার জন্য আনালো। তাদের নাম মাউ আর খাউ। তারা নাকি বকে যাচ্ছিল, সুতরাং ঠাই নাড়া করে তাদের শোধরানো দরকার। দুই ভাইয়েরই বেশ পালোয়ানের মতো চেহারা, খুব ডাকাবুকো ধরনের। বাড়িতে পা দিয়েই তারা নিরীহ গৌরগোপালকে নিয়ে পড়ল। গৌর সাথে পাচে থাকে না, সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু তাকে দেখলেই কেন যেন দাদার শালাদের মজা করার ইচ্ছে উস্কে ওঠে। গৌর হয়তো বাগানের কাজ করছে, পিছন থেকে এসে তারা হয়তো তার কাছাটা টেনে খুলে দেয়, নয়তো তার ন্যাড়া মাথায় হঠাৎ একটু তেড়ে কেটে তাক বাজিয়ে চলে যায়। গৌর কিছু বলে না, একে কুটুম মানুষ, তার উপর আবার বৌদি বা দাদার কাছে সুবিচার পাওয়ার বদলে বকুনি খাওয়ার সম্ভাবনাটাই বেশি, তাই গৌরকে সরে যেতে হয়। শুধু তাই নয়, এই দুই বজ্জাতকে খুশি করার জন্য সে সেধে সেধে হেসে হেসে আগ বাড়িয়ে কথা বলতেও যায়। তাতে যে সবসময় লাভ হয় এমন নয়। মাও আর খাও বুঝে গেছে গৌরগোপাল একটি আহাম্মক এবং বোকা, তার ওপর এ বাড়িতে সে আছে আগাছার মতোই। সুতরাং গৌরকে তারা একদম পাত্তা দেয় না, তবে দরকার মতো তাকে দিয়ে পা দাবিয়ে বা পিঠ চুলকিয়ে নেয়। গৌর তাদের স্নানের আগে গায়ে তেল মাখায়, খাওয়ার সময় পাখা দিয়ে মাছি তাড়ায়। মাও আর খাও তাকে বাড়ির চাকরের মতোই ভাবে আর সেই রকমই ব্যবহার করে। তবে কিনা গৌরগোপালের তাতে অপমান বোধ হয় না। এ বাড়িতে সে যে থাকতে পারছে, তাকে যে তাড়িয়ে দেওয়া হচ্ছে না, এইটাই তার কাছে ঢের বলে মনে হয়। জন্মবধি এ বাড়ির সঙ্গে তার নারীর সম্পর্ক। মাঝে মাঝে নিঝুম রাতে গৌরগোপাল মায়ের দেওয়া কবচটা বের করে হাতের মুঠোয় করে চুপ করে বসে থাকে। সে কিছুতেই বুঝতে পারে না মা তাকে এই কবচটা দিয়ে গেল কেন। তামার কবচটার মুখ ধূপের আঠা দিয়ে আটকানো। মাঝে মাঝে সে কবচটা নেড়ে বুঝবার চেষ্টা করে ভিতরে কি আছে, কিন্তু কিছুতেই বুঝতে পারে না। এর মধ্যে একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। গৌরগোপাল খাউ আর মাউয়ের সঙ্গে পুকুরে স্নান করতে গেছে। তিনজনেই জলে দাপিয়ে স্নান করছে। হঠাৎ খাউ মাউ দুই ভাইয়ের মজা উস্কে উঠল। হঠাৎ দুজনে মিলে গৌরকে ধরে জলের মধ্যে চুবিয়ে রাখল। দুষ্টু বাচ্চারা এরকম একটু আধটু করে, কিন্তু এ খেলায় একটু বাড়াবাড়ি হয়ে গেলে জীবন সংশয়। মাউ আর খাউয়ের সেই কাণ্ডজ্ঞান নেই। একজন সাধারণ মানুষের পক্ষে যে 3 মিনিটের বেশি কিছুতেই শ্বাস বন্ধ করে রাখা সম্ভব নয়, এটা বোধহয় তাদের জানাও ছিল না। দুই ভাই গৌরকে জলের তলায় চেপে রেখে হিহি করে হাসছিল। ওদিকে জলের মধ্যে গৌর তখন আস্তে আস্তে এলিয়ে পড়ছে। শ্বাস নিতে গিয়ে ঘাত ঘাত করে জল গিলে ফেলছে।
চেতনা আস্তে আস্তে মুছে যাচ্ছে। কাঠ কেটে মাটি কুপিয়ে গৌড়ের গায়ে জোর কিছু কম হয়নি। তাছাড়া জলে সাঁতার কেটে কেটে তার দমও হয়েছে অফুরন্ত। ইচ্ছে করলে সে খাও আর মাউয়ের থাবা থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারত। কিন্তু ভালো মানুষ গৌড় মরতে মরতেও ভাবছে, যদি গায়ের জোর খাটাই তাহলে কুটুম মানুষদের অপমান করা হবে। ওরা তো আমাকে নিয়ে একটু মজাই করছে, তার বেশি তো কিছু নয়। মজাটা যদি করতে না দিই তাহলে দাদা বৌদি বোধহয় রেগে গিয়ে তাড়িয়েই দেবে বাড়ি থেকে। এই সব ভেবে গৌড় আর নিজেকে বাঁচানোর চেষ্টা করল না। খুব বিনয়ের সঙ্গে মরার জন্য চোখ বুজে ফেলল। যখন জ্ঞান ফিরল তখন পুকুর পাড়ে মেলা লোক জমেছে। তাকে উপুর করে শুইয়ে গাঁয়ের চৌকিদার কুস্তিগির বাঁটুল তার পেটের জল বের করার জন্য পিঠের ওপর বসে দুমদাম কিল মারছে। বুড়ো কবিরাজ মশাই তার নাড়ি ধরে বসে চোখ বুজে বিড়বিড় করে বলছেন, এখনও ক্ষীণ, অতি ক্ষীণ, নিমজ্জমান। তার পাশেই ফকির সাহেব তার আরশিখানা নিয়ে বসে আছেন। গৌড়ের জ্ঞান ফিরে এলো বটে, কিন্তু বাঁটুলের কিলের চোটে আবার তার মূর্ছা যাওয়ার উপক্রম। সে চেঁচিয়ে উঠল, আমি বেঁচে আছি, ওরে বাবা মরলাম রে। সবাই হই হই করে উঠল, বেঁচে আছে বেঁচে আছে। তা বেঁচে গেল বটে গৌড়, কিন্তু তার বড় ভয় হতে লাগলো। ওই দুই বজ্জাত কুটুমের পাল্লায় পড়ে একদিন বেঘরে প্রাণটা না যায়। ভেবে চিনতে গৌড় একদিন দুপুরে গরু চড়ানোর সময় গাংপাড়ে ফকির সাহেবের থানে হানা দিল। 250 বছর বয়সী ফকির সাহেব তখন একখানা আরশি মুখের সামনে ধরে কাঠের চিরুনিতে দাড়ি আঁচড়াচ্ছেন। ওই আরশি আসলে ভূতের কল। যেখানে যত লোক মরে ফকির সাহেব গিয়ে তার আত্মাটাকে আরশিতে ভরে ফেলেন। এইভাবে ওই আরশিতে এ যাবৎ কয়েক হাজার ভূত জমা হয়েছে। গৌড় ফকির সাহেবের সামনে হাত জোর করে দাঁড়িয়ে বলে, আগে আমাকে একটা ভয় তাড়ানোর তেল দেবেন? ফকির সাহেব গম্ভীর হয়ে বললেন, তোর ভয়টা কিসের? আগে খাও আর মাও বড্ড অত্যাচার করে, কুটুম মানুষ, কিছু বলতেও পারি না। দেখলেন তো সেদিন জলে ডুবিয়ে মারার জোগাড় করেছিল। ফকির সাহেব খুব বিরক্ত হয়ে বললেন, তা সেদিন যদি মরতিস তো অমাবস্যার আগেই আমার 5000টা ভূত পুড়ে যেত। যত নষ্টের গোড়া ওই কোবরেজটা। তোর আত্মাটা শরীর ছেড়ে নাকের ফুটো দিয়ে বের হওয়ার জন্য সবে মাথাটা গলিয়েছে। আর ঠিক সেই সময়ে কোবরেজ এমন একটা পাঁচন খাইয়ে দিল যে বাপ বাপ করে আত্মাটা আবার সেধিয়ে গেল ভিতরে। গৌড় চোখ বড় বড় করে বলে, আমার আবার ভয় করতে লেগেছে ফকির বাবা। খাও আর মাওটা কে বলতো? ফকির সাহেব জিজ্ঞেস করলেন। বৌদির ভাই। তা ওদের ওরকম নাম কেন? সে জানি না, তবে 3 ভাইয়ের নাম হাউ, মাউ আর খাও। বড়জন হাউ এখন জেলখানায় আছে, ডাকাতির আসামি। খালাস পেয়ে সেও নাকি এসে জুটবে। ফকির বাবা, আমি বোধহয় বেশি দিন আর বাঁচব না। ফকির সাহেব মোলায়েম গলায় বললেন, বেঁচে থেকে হবেটা কি? বেঁচে থাকলেই খিদে পায়, খাটতে হয়, লোকের সঙ্গে ঝগড়া লাগে। তার চেয়ে মরে ভূত হয়ে আমার আরশিতে ঢুকে পড়, সুখে থাকবি। তা না হয় থাকবো ফকির বাবা, কিন্তু বেঁচে থাকার 2-1টা সুখ না করে আমি মরতে পারবো না। ফকির সাহেব ভ্রু কুঁচকে বলেন, বেঁচে থাকার আবার সুখ কি রে? মরলেই সুখ। কিন্তু আমি যে জীবনে কখনো পোলাও খাইনি, চন্দ্রপুলি খাইনি, লুচি দিয়ে পায়েসও খাইনি, মোটর গাড়িতে চাপিনি, ঢেউপুরের রথের মেলায় সার্কাসের খেলা দেখিনি। আগে এসব হোক, তারপর মরব। ফকির সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ছেলে মানুষ, একেবারে ছেলে মানুষ। তা যা, ভয় তাড়ানোর তেল একটু দিয়ে দিচ্ছি। বলে ফকির সাহেব উঠে ঘর থেকে
এক শিশি তেল এনে মন্ত্র পড়তে লাগলেন। যন্তর মন্তর তন্তর সার, ভয় ভাবনা পগার পার, রাক্ষস খোক্ষস দত্তি দানো, হাউমাউ খাও যতই আনো, ভূত পেতনি ডাকাত তস্কর তফাৎ হরে যত ভয়ঙ্কর, বৃশ্চিক সর্প সিংহ ব্যাঘ্র দূর হয়ে যা শীঘ্র শীঘ্র, নিশুতি রাত্রি অমাবস্যা হয়ে যারে একদম ফর্সা। 3টে ফুঁ দিয়ে ফকির সাহেব তেলটি তার হাতে দিয়ে বললেন, কোবরেজটার কাছে একদম যাবি না, আর রোজ 1 ঘটি করে টাটকা দুধ দিয়ে যাবি সকালবেলা। গৌর ঘাড় নেড়ে তেল নিয়ে ফকির সাহেবের কাছ থেকে বিদেয় হলো। বিকেলে যখন গৌর খিদে পেটে গরু চড়িয়ে ফিরছে, তখন মহাকাল মন্দিরের সামনের রাস্তায় কোবরেজ মশাইয়ের মুখোমুখি পড়ে গেল। কোবরেজ মশাই নাক উঁচু করে বাতাস শুকতে শুকতে বললেন, মহামাস তেলের গন্ধ পাচ্ছি। এই ছোড়া, কার গা থেকে গন্ধটা আসছে রে? ভয়ে ভয়ে গৌর গোপাল বলে, আগে আমার গা থেকে। তুই এ তেল পেলি কোথায়? ফকির সাহেব দিয়েছেন। তবে এ মহামাস তেল নয় কোবরেজ মশাই, এ হলো ভয় তাড়ানো তেল, অনেক মন্তর লাগে। কোবরেজ মশাই হাহা করে হেসে বললেন, ফোকরেটা তাই বলে বুঝি? তেঁদর তো কম নয়। এই তো বোধহয় গত মঙ্গলবার আমাকে অনেক তোতাই পাতাই করে পুরনো মহামাস তেলটা ধারে নিয়ে গেল, সেটাই ভয় তাড়ানো তেল বলে বেঁচেছে বুঝি। গৌর ঘাড় চুলকাতে থাকে। কোবরেজ মশাই হুঙ্কার দিয়ে বললেন, তোর আবার ওটার কাছে যাওয়ার দরকারই বা পড়ল কেন? ভয় পাচ্ছিস বুঝি? কিসের ভয়? আমার অনেক রকম ভয় কোবরেজ মশাই। দেখি তোর নাড়িটা। বলে কোবরেজ মশাই অনেকক্ষণ ধরে গৌর গোপালের নাড়ি ধরে চোখ বুজে রইলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, প্রাণ পাখিটা যে বড্ড ডানা ঝাপটাচ্ছে রে, ভয় হওয়ারই কথা কি না? তবে কি হবে কোবরেজ মশাই? বাড়ি গিয়ে শুয়ে থাকগে, আজ আর কিছু খাস নে। কাল একটা পাঁচন তৈরি করে রাখবক্ষণ, এসে নিয়ে যাস। আর ওই ফোকরেটার কাছে কখনো যাবি না। জ্যান্ত মানুষ ওর ভালোই লাগে না, মানুষ মরলে পরে ওর আনন্দ হয়। যে আজ্ঞে, তোদের পিছনের আমবাগানে একটা মস্ত মৌচাক দেখেছিলাম যেন? ঠিকই দেখেছেন, পিছনের পুকুরটায় খুব পদ্ম ফুল ফোটে না? আগে হ্যাঁ। তাহলে পদ্মমধুই হবে, খানিকটা দিস তো। ঘাড় নেড়ে গৌর গোপাল বাড়ির পথ ধরল। কবিরাজ মশাই কিন্তু খেতে বারণ করেছেন, কিন্তু খিদের চোটে গৌরের 32 নাড়ি পাক দিচ্ছে। সকালে যে তেঁতুল পান্তা খেয়েছিল, সারা দিন রোদে রোদে মাঠে ঘুরে তা কখন তল হয়ে গেছে। উপোস করলে কি আর রক্ষে আছে? তবু গৌর বাড়ি ফিরে গোয়ালে সাজাল দিয়ে পেট ব্যথা বলে ঘরে গিয়ে শুয়ে রইল। গ্রামের লোকেরা সন্ধ্যের পরই খেয়ে দিয়ে শুয়ে পড়ে। বাতি জ্বালাবার খরচ অনেক, সন্ধ্যের পর কাজটাই বা কি। কিন্তু গৌরের ঘুম আসার নাম নেই। ঘড়ি ঘড়ি উঠে খিদের জ্বালায় জল খাচ্ছে। 7 ঘটি জল খেয়ে ফেলল, কিন্তু খিদে মেটবার নামটিও নেই। রাত যখন নিশুতি হয়ে এসেছে, তখন গৌর আর পারল না, উঠে দরজা খুলে বেরিয়ে এলো। বেশ ফটফটে জ্যোৎস্না উঠেছে, সাদা উঠোনটা ধপধপ করছে চাঁদের আলোয়। গৌর চুপি চুপি গিয়ে রান্নাঘরের শিকল খুলে ঢুকল। সে জানে রান্নাঘরে কিছুই থাকে না, চোরের ভয়ে বাসনকোসন রাখা হয় না এ ঘরে। তবে মাটির গামলায় কিছু ভাতের ফ্যান হয়তো রাখা আছে। এই ভেবে গৌর মাটির গামলাটা তুলে দেখল, না, নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে গৌর বেরিয়ে আসছিল। বাগানের গাছে ফলটল আছে, কিন্তু রাত্রিবেলা গাছের গায়ে হাত দিতে নেই। বৌদির ঘরে যদিও বা মুড়ি বাতাসা কিছু থেকে থাকে, কিন্তু তার নাগাল পাওয়া অসম্ভব। রান্নাঘরের শিকলটা তুলে দিয়ে গৌর উঠোনে নামবার জন্য পা বাড়িয়েও থেমে গেল। উঠোনের পশ্চিম দিকে দরজা খোলার শব্দ হচ্ছে। গৌর ছায়ায় সরে দাঁড়ায়। দরজা খুলে খাউ আর মাউয়ের ঘর থেকে
ঠ্যাঙা মতো একটা লোক বেরিয়ে লম্বা লম্বা পায়ে উঠোনটা পেরিয়ে চলে গেল। জ্যোৎস্নায় লোকটার মুখ ভালো দেখা গেল না বটে, কিন্তু গৌরের মনে হলো লোকটার মুখে দাড়ি আছে, আর চোখ দুটো মনে হলো বেশ গর্তে ঢোকানো। লোকটা উঠোন পেরোবার সময় চারদিকে চোখ ঘোরাতে ঘোরাতে যাচ্ছিল। গৌর এরকম ঢ্যাঙা লোক এ অঞ্চলে আর দেখেনি। লোকটা চলে যেতেই খাউ আর মাউয়ের ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। এই নিশুতি রাতে এরকম একটা অদ্ভুত লোক ওদের ঘরে এসেছিলই বা কেন, আর চুপি চুপি চলে গেলই বা কেন, তা ভেবে পেল না গৌর। ভাববার মতো শরীরের অবস্থাও নয় তার। খিদের চোটে পেট থেকে গলা অবধি তার আগুন জ্বলছে। ঘরে এসে সে ঘুমোবার চেষ্টা করল, না, ঘুম আসছে না। উঠে একটু পায়চারি করল, তাতেও হলো না। তখন সে খুব কষে কয়েকটা বুকডন আর বৈঠক দিয়ে নিল। তাতে হলো হিতে বিপরীত। খিদেটা রাক্ষসের মতো হাউমাউ খাউ করে তার পেটটাকে ছিঁড়ে ফেলতে লাগলো। গৌর কুলুঙ্গিতে পটের পিছনে লুকোনো কবচটা বের করে হাতের মুঠোয় ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি বেঁচে থাকতে কখনো খাওয়ার কষ্টটা হয়নি। এবার যে খিদে বাঁচি না, বাঁচিয়ে দাও মা। খিদেটা তাতে মরল না বটে, কিন্তু কবচটা হাতের মুঠোয় নিয়ে বসে থাকতে থাকতেই গৌর কাহিল হয়ে শুয়ে পড়ল। কখন ঘুমিয়ে পড়েছে তা আর তার খেয়াল নেই। এতক্ষণ শুনলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গৌরের কবচ উপন্যাসের প্রথম পর্ব। শুনে কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকমই আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা দিলাম, নিরাশ করব না।